জন্মস্থান মাশহাদে আজ দাফন করা হবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে। শেষ শোক মিছিলে যোগ দিয়েছেন লাখো মানুষ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা জোরদার, 24 ঘন্টা নিহত 62 জন। 28 মে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের 3 দেশ। এদিকে তাইওয়ানের চারপাশে ব্যাপক সামরিক মহড়া শুরু করল চীন। যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ এখন রয়েছে তার জন্মস্থান মাশহাদে। সেখানেও লাখো মানুষ রাইসিকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন। শোক মিছিল শেষে রাইসিকে মাশহাদের একটি গুরুত্বপূর্ণ শিয়া সমাধি ইমাম রেজার পবিত্র মাজারের পাশে দাফন করা হবে। মাশহাদের কর্মকর্তারা জানিয়েছেন, দাফনের জন্য তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাজারের চারপাশে রাইসির বড় বড় ছবি, কালো পতাকা এবং শিয়া প্রতীক স্থাপন করা হয়েছে। এর আগে বুধবার হাজারো শোকার্ত মানুষের অংশগ্রহণে তেহরানে ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরের আরও ভেতরে ঢুকেছে ইসরায়েলি সেনাবাহিনী। ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং ট্যাঙ্ক থেকে বুধবার সেখানে ব্যাপক হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে চলতি মাসে শহরটিতে নতুন করে হামলা শুরু করেছে তেল আবিব। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে প্রায় 10 লাখ বাস্তুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তবে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী আবারও নতুন করে হামলা শুরু করায় রাফা শহর থেকে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। এমনকি গাজায় ত্রাণ প্রবেশের প্রধান প্রবেশদ্বারগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে সেখানে ব্যাপক প্রাণহানি ও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল বলছে, তারা বিশ্বাস করে রাফাতে হামাস যোদ্ধাদের শেষ ব্যাটালিয়নটি আশ্রয় নিচ্ছে, তাই সেখানে হামলা চালানো ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এদিকে সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, রাফাতে একটি নতুন অবস্থান নিয়েছে ইসরায়েলি ট্যাঙ্কগুলো। আগের তুলনায় সেখানে এবার শহরটির আরও পশ্চিম মিশরের সাথে গাজার দক্ষিণ সীমান্তের কাছে ইবনা এলাকায় অবস্থান করছে তারা। তবে পাল্টাপাল্টি লড়াইয়ের কারণে এখনও রাফার প্রাণকেন্দ্রে প্রবেশ করতে পারেনি সেনারা। হামাসের সশস্ত্র শাখা বলছে, মিশরের সীমান্তবর্তী বেড়া বরাবর একটি গেটে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট দিয়ে ইসরায়েলের দুটি সাজোয়া যানে আঘাত করেছে তারা। ফিলিস্তিনি বাসিন্দারা আরও জানিয়েছে, ড্রোন ব্যবহার করে ইবনা শহরতলিতে গুলি চালাচ্ছে ইসরায়েল। ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান ও ট্যাঙ্ক থেকে রাতভর গুলি চালানো হয়েছে সেখানে। এর আগে এক ব্রিফিংয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা জুড়ে প্রায় 70টি হামাসের লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে। এর মধ্যে সামরিক স্থাপনা, অস্ত্রের গুদাম, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং পর্যবেক্ষণ পোস্ট রয়েছে। অভিযানে বেশ কয়েকজন হামাস সদস্যকে হত্যার দাবিও করেছে তারা। ঋতু সাহা, 71। 28 মে থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের 3টি দেশ, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। হামাস এবং প্যালেস্টাইন অথরিটি উভয়ই এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তীব্র ক্ষোভ জানিয়েছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছে নীলুফা জাহান তিথি। মূলত নরওয়েই বুধবার প্রথম ঘোষণা করে যে তারা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোর কথায়, এটাই একমাত্র সমাধান যা পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি আনতে পারে। তারা সেই সমাধানে লগ্নি করেছেন বলে জানান তিনি। এরপর আয়ারল্যান্ড এবং স্পেনও একই পথে হাঁটে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জোর দিয়ে দাবি করেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ তৈরিতে সহায়তা করার জন্য নেওয়া হয়েছে। হ্যারিসের কথারই প্রতিধ্বনি করে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেন, এই স্বীকৃতি ইসরায়েলের বিরুদ্ধে নয়, ইহুদিদের বিরুদ্ধে নয়, হামাসের পক্ষেও নয়, এটি শান্তি ও সহাবস্থানের পক্ষে বলে জানান তিনি।
El próximo martes এসব বক্তব্য অগ্রাহ্য করে ইসরায়েল অবশ্য ফুঁসে উঠেছে রীতিমতো। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তিনটি দেশেরই ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ইসরায়েলে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের রাষ্ট্রদূতদের তিরস্কার করার জন্য ডেকে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। এতেই দমছে না ইসরায়েল। কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল চুপ করে থাকবে না, আরও গুরুতর পরিণাম আসতে চলেছে। যদিও ঘটনা হলো, বিশ্বের বেশিরভাগ দেশই ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে আগে থেকেই মানে। এ মাসের শুরুতেই 193 দেশের মধ্যে 143টি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র করার পক্ষে ভোট দিয়েছে। তবে তার মধ্যে ইউরোপীয় দেশের সংখ্যা কম। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং তার প্রতিদ্বন্দ্বী সংগঠন প্যালেস্টাইন অথরিটির পক্ষ থেকে নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ডের ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। তাদের মতে এই ঘোষণার মধ্য দিয়ে তিনটি দেশ ফিলিস্তিনি জনগণের ন্যায়ের অধিকারের প্রতি তাদের সুদৃঢ় দায়বদ্ধতা প্রদর্শন করল। নীলুফা জাহান তিথি, ৭১। ফিলিস্তিনকে রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার মতো পরিস্থিতি আসেনি বলে দাবি করেছে ফ্রান্স। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্টেফানে সেরজন বলেন, এই সিদ্ধান্তকে অবশ্যই রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়ে বেশি কিছু হতে হবে। প্যারিসে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সাথে বৈঠকে তিনি বলেন, ফ্রান্স মনে করে না এই সিদ্ধান্তের শর্ত পূরণ হয়েছে। এর আগে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিষিদ্ধ নয়, তবে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জনের জন্য একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হওয়া উচিত। এছাড়া ফরাসি মন্ত্রী বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সমর্থিত কোনো রাজনৈতিক প্রক্রিয়া প্রকৃত গতি না পেলে এ বিষয়ে প্রতীকী স্বীকৃতির কোনো গুরুত্ব নেই। তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে মহড়া শুরু হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, বৃহস্পতিবার সকাল 7:45 তাইওয়ান প্রণালী তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করেছে চীনের সেনাবাহিনীর স্টার্ন থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু, উকুইও এবং ডোংইন দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালায় চীন। চীনের সামরিক মুখপাত্র লি সি বলেছেন, তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর কঠোর শাস্তি হিসেবে মহড়া চালানো হয়েছে। এছাড়া বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানের বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা ছিল এই মহড়া। গত সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিংতে শপথ নেন। এর 3 দিন পর নিজেদের শক্তি প্রদর্শন করল চীন। যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদের অন্তত 6 মাস আগে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আগামী 4 জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন সুনাক। স্থানীয় সময় বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা আসে। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ জানাতে রাজার সঙ্গে দেখা করেছেন তিনি। রাজা অনুরোধ মঞ্জুর করেছেন। এর আগে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সদস্যদের ডাকা হয়। সেখানে আগাম নির্বাচন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী সুনাক। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি 2010 সাল থেকে টানা 3 বার ক্ষমতায় আছে। এ সময় দলটি অন্তত 5 বার প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এনেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের এক শুনানিতে ব্লিংকেন বলেছেন, চুক্তিটি চূড়ান্ত কয়েক সপ্তাহের মধ্যে হতে পারে, কিন্তু সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য গাজায় শান্ত পরিস্থিতি ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি পথরেখা থাকতে হবে বলে তিনি সতর্ক করেছেন। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র পারমাণবিক জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষার সহযোগিতা দেবে মধ্যপ্রাচ্যের দেশটিকে। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বৃহত্তর মার্কিন উদ্যোগের অংশ এই চুক্তি। গত 30 দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অন্তত 30 জন আফগান সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এক বিবৃতিতে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর আইএসপিআর। চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর বলেছে, সামরিক বাহিনী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান সীমান্ত প্রদেশের কিছু অংশের উপর নজর রেখেছে। একটি অভিযানে একজন মেজর নিহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ ও কাতারের মধ্যে 50 বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন ও বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার 2024 উপলক্ষে
রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ও দূতাবাসের যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামী 23 থেকে 25 মে পর্যন্ত ক্রাউন প্লাজা হোটেল বিজনেস পার্কে 3 দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন খাতে 30টি বাংলাদেশি কোম্পানি অংশগ্রহণ করবে এবং তাদের পণ্য প্রদর্শন করবে। কাতার বাংলাদেশের বিদ্যমান গুরুত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রায় উন্নীত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান উদ্যোক্তারা। কান চলচ্চিত্র উৎসবের ব্যস্ত শিডিউলের মাঝে একটুখানি ফুরসত। সারা বিশ্ব থেকে আসা সাংবাদিকদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানালেন শহরের মেয়র। গেল কয়েক বছর ধরে এটাই উৎসব রীতি। সেই রীতি মেনেই উৎসবের 9ম দিনে মেয়রের মধ্যাহ্নভোজ পরিণত হলো দারুণ মিলন মেলায়। কান থেকে আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। এমন সম্ভাষণে অতিথি সাংবাদিকদের বরণ উৎসবে শুধু মেয়রের আমন্ত্রণেই মেলে। উঁচু পাহাড়ে শহরের মেয়র ডেভিড লিসনারদের দেয়া মধ্যাহ্নভোজ উৎসবে যোগ দেয়া সাংবাদিকদের একটুখানি অবসর। টানা উৎসব শিডিউলে রেড কার্পেট, একের পর এক স্ক্রিনিং, ফ্রি মার্কেট সহ পেশাগত নানা ব্যস্ততায় যখন কিছুটা ক্লান্তি ভর করেছে, তখন এই মধ্যাহ্নভোজ দিয়েছে অনাবিল আনন্দ। এই যে সবাই মিলে চলচ্চিত্রেরই প্রেমে, চলচ্চিত্রকে ভালোবেসেই এখানে একসঙ্গে হয়েছেন এবং তাকে এই শহরটা যে এত সুন্দরভাবে বরণ করে নিচ্ছে, সেটা ভীষণভাবে আমার মন ছুঁয়ে যাচ্ছে। সব সাংবাদিকরা আসে কান ফিল্ম ফেস্টিভ্যালে, সেটার জন্য মেয়র একটা প্রতি বছর একটা লাঞ্চ আমাদের জন্য উনি অফার করে এবং সেখানে আসলে সবার একটা জায়গায় আসলে সবাইকে একটা ভীষণ আনন্দ হয়। নানা স্বাদের মেইন ডিশ, চিজ আর ডেজার্ট মেনুতে পরিবেশন করা হয় খাবার। ছিল ফরাসি ঐতিহ্য ওয়াইন। সেই খাবার পরিবেশন যারা করছিলেন তারাও ছিলেন দারুণ আনন্দিত। It's great in Cannes and it's wonderful days in today. It's weather is good and people is very nice. How was the food? Food. How was food? Oh, this is I love the veggies. খাবারের প্রশংসা ঝরল সাংবাদিকের কণ্ঠে। সাংবাদিকদের সম্মানে দেয়া এ মধ্যাহ্নভোজে যোগ দিয়েছিলেন প্রতিযোগিতা বিভাগের বিচারকেরাও। যে কোনো আন্তর্জাতিক আসরের মতোই কান চলচ্চিত্র উৎসবেও সাংবাদিকদের কাজ করা বেশ চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জের মধ্যে যখন প্রতিনিয়ত তারা যেতে থাকে, তার মধ্যে মেয়রের এই যে মধ্যাহ্নভোজ সেটি দারুণ আইস ব্রেকিংয়ের কাজ করে, রিলিফের কাজ করে। সে অভিজ্ঞতা নিয়েই এখানে এসেছেন সাংবাদিকেরা, মধ্যাহ্নভোজ করছেন, দারুণ আনন্দময় সময় কাটাচ্ছেন। পার্থ সঞ্জয়, 71, কান, ফ্রান্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর